আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে 3 নম্বর পৃষ্ঠার আজকে তৃতীয় পর্ব আমি করব। তো এর আগে দুইটি পর্ব কিন্তু আমি করেছি। তোমরা প্লেলিস্ট থেকে এই অধ্যায়ের বা অন্যান্য যে ভিডিওগুলো আছে, অন্যান্য যে পর্বগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, এই পর্বে হচ্ছে আমি তৃতীয় পৃষ্ঠার শেষে যে দুইটা কাজ আছে সেই দুইটা কাজ করব। প্রথম কাজটি হচ্ছে, দেখো, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে, এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। তাহলে আমাদেরকে নিয়ম তৈরি করতে হবে। সেই নিয়মটি কি? সারণী থেকে, তার মানে এরকম একটা টেবিল বা সারণী আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে, তার মানে আমাদের সারণীতে একটি ঘরে বর্গ সংখ্যার ঘর রাখতে হবে। একক স্থানে 4 রয়েছে এবং সেই বর্গ সংখ্যার একক স্থানে 4 থাকতে হবে। ঠিক আছে, এই যে প্রত্যেকটি বর্গ সংখ্যার শেষের যে অঙ্কটা বা একক স্থানের অঙ্ক 4, ঠিক আছে, 4 রয়েছে। এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। এরূপ সংখ্যার জন্য, তার মানে এখানে যে বর্গ সংখ্যাগুলো আছে, এই বর্গ সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোর বর্গ তাদের জন্য একটি নিয়ম আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি বলেছে, আমাদের একক স্থানে 4 লাগবে এমন বর্গ সংখ্যার জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 4 নিয়ে নিই, কারণ 4 একটি বর্গ সংখ্যা। আমরা জানি 2 গুণ 2 সমান 4। ঠিক আছে, তাহলে এই 2 এর বর্গ সংখ্যা হচ্ছে 4। 4 একটি বর্গ সংখ্যা, এই জন্য প্রথমেই আমরা 4 নিয়েছি। ঠিক আছে, তাহলে এই 4 বর্গটা কার 4 বর্গ সংখ্যাটা কার বর্গ? 2 এর বর্গ, তাই সংখ্যার ঘরে আমি 2 লিখেছি। ঠিক আছে, এরপরে 4-এর পরে আমরা 64 নিতে পারি, কারণ 64 শেষে 4 আছে। 64-র একক স্থানে বা শেষের সংখ্যাটা হচ্ছে 4, আমাদের একক স্থানে 4 নিতে হবে। ঠিক আছে, 64 নিয়েছি। 64 কার বর্গ? আমরা জানি হচ্ছে 8-এর বর্গ হচ্ছে 64, কারণ 8 গুণ 8 সমান হচ্ছে 64। ঠিক আছে, তাহলে এই 64 কার বর্গ? এই 8-এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা বর্গ সংখ্যা 64 নিয়েছি এবং যেহেতু 8-এর বর্গ, তাহলে সংখ্যার ঘরে 8 লিখেছি। ঠিক আছে, এরপরে দেখো, আমরা যে 12কে যদি আমরা বর্গ করি, তার মানে 12-র সাথে 12 গুণ করি, তাহলে আমরা পাই 144 এবং 4 144-এর শেষের সংখ্যা হচ্ছে বা একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাহলে 144 আমরা নিতে পারবো। এবং 144 কার বর্গ? কোন সংখ্যার বর্গ? 12-র বর্গ। যেহেতু 12 গুণ 12, 12-র বর্গ, তাই সংখ্যার ঘরে 12 লেখা হয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি এই 18কে বর্গ করি, 18কে বর্গ করি, তাহলে আমরা পাবো 324। তাহলে 324-এর শেষে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এই বর্গ সংখ্যাটাও আমরা নিতে পারবো, এই জন্য 324 নেওয়া হয়েছে। এবং 324 যেহেতু আমরা 18 গুণ 18 বর্গ করে পেয়েছি, তাহলে 18-র বর্গ হচ্ছে 324, তার মানে 324 সংখ্যাটার বর্গ কার বর্গ? 18-র বর্গ, তাহলে সংখ্যার ঘরে আমরা 18 লিখেছি। এখন দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে প্রতিটি সংখ্যায় দেখো শেষে 2 আছে, 8 আছে, 2 আছে, 8 আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার শেষে বা একক স্থানে 2 এবং 8, 2 বা 8 আছে, 2 বা 8 আছে, তাদের বর্গে একক স্থানে সর্বদা কি হবে? 4 হবে, সর্বদা 4 হবে। এই যে 4, এখানেও 4, বর্গের শেষের অঙ্ক বা একক স্থানে সবখানেই 4। তাহলে এই নিয়মটা আমরা লিখতে পারবো যে কোনো সংখ্যার একক স্থানে 2, এই যে 2, একক স্থানে 2, একক স্থানে 2 অথবা 8, 2 অথবা 8। তাহলে কোনো সংখ্যার একক স্থানে 2 বা 8 হলে এদের বর্গ সংখ্যার শেষে অবশ্যই 4 হবে, এই যে 4। ঠিক আছে, তাহলে নিয়মটা আমি আবার বলছি, কোনো সংখ্যার একক স্থানে 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার শেষে অবশ্যই 4 হবে। ঠিক আছে, 3 নম্বর কাজটি করব 3 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, দেখো, এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোর যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। ঠিক আছে, তার নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের বর্গ করতে হবে। বর্গ করার পরে আমরা বর্গের একক স্থানীয় অঙ্কটি
কত হবে সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তোমার সমাধানে চলে যাই। প্রথম সংখ্যাটা হচ্ছে 1273 বা 1273। ঠিক আছে, 1273 সংখ্যাটির শেষে কত আছে? শেষে আছে 3, শেষে 3 আছে, তাই এর বর্গের একক স্থানে হবে। তাহলে আমরা কাজ করি, আমরা আগে এটার বর্গ করে ফেলি। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু 1273 এই সংখ্যাটি কি করতে হবে? এত সংখ্যাটির আমাদের কি করতে, বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক বের করতে হবে। তাহলে বর্গ করতে গেলে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটা বর্গ করতে গেলে এই সংখ্যাটাকে আবার এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব 1273কে 1273 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এই 3 আর 3 গুণ করলে কত হয়? 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। তা আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে যে বর্গের গুণফল যেটা পাবো এটাই কিন্তু বর্গ, এটাই বর্গ হয়। তাহলে এই 1273কে 1273 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাবো সেটা হবে বর্গ। তা আমাদের বর্গের এই একক স্থানীয় অঙ্কটি লাগবে। একক স্থানীয় অঙ্কটা তো আমরা পেয়ে গেলাম 9, সবার ডানে শেষের অঙ্কটা তো আমরা 9 পেয়ে গেছি। তাহলে সম্পূর্ণ গুণ আমাদের করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো যে তাই এর বর্গের একক স্থানে হবে 9। তার মানে এত সংখ্যাটির শেষে 3 আছে, তাই এর বর্গের একক স্থানে হবে। 3কে 3 দিয়ে গুণ করলে যা আমরা 9 পেয়ে যাচ্ছি। যে 3কে 3 দিয়ে গুণ করলে আমরা 9 পেয়ে যাচ্ছি। আমাদের পুরো এভাবে গুণ করার দরকার নেই। ঠিক একইভাবে পরটা দেখো, 1426 সংখ্যাটির শেষে 6 আছে। এই যে শেষে 6 আছে, তাহলে এর বর্গের একক স্থানে কি হবে? এখানে যেমন 3-এর সাথে 3 গুণ করে আমরা বর্গ একক স্থানের অঙ্কটি পেয়েছি, তাহলে এখানে আমরা কি করব? 6-এর সাথে 6 গুণ করলেই আমরা পেয়ে যাব। 6-এর সাথে 6 গুণ করলে কত হবে? বিষয়টা এরকম, আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু ভেঙে বোঝাচ্ছি। 1426 আমাদের সংখ্যাটা হচ্ছে 1426। তাহলে বর্গ করতে গেলে এই 1426 দিয়ে গুণ করতে হবে। তার মানে এই 6-এর সাথে 6 গুণ করতে হচ্ছে। 6-এর সাথে 6 গুণ করলে হবে কত? 36 হবে। তো 36-এ আমি 6 বসাতে পারবো। তাহলে শেষের অঙ্কটা তো আমি পেয়েই যাচ্ছি 6, শেষের একক স্থানীয় অঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব 6। ঠিক আছে, আমরা যে এত সংখ্যাটি শেষে 6 আছে, তাই এর বর্গের একক স্থানে হবে এই 36-এ 6। পরে দেখো 13,645 সংখ্যাটি শেষে 5 আছে। তাহলে শেষে 5, তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 5 থেকে 5 দিয়ে গুণ করলে 5 × 5 = 25। 25-এর শেষের অঙ্ক 5, তাহলে একক স্থানে হবে 5। ঠিক একইভাবে 76,474 সংখ্যাটির শেষে কিন্তু কত আছে? 4 আছে। তাহলে এর বর্গের একক স্থানে অঙ্ক কি হবে? 4-এর সাথে 4 গুণ করলে কত হয়? 16। 16 শেষে কত আছে? 6, তার মানে একক স্থানে হবে 6। ঠিক আছে, সর্বডানের শেষেরটাই আমাদের লিখতে হবে একক স্থান। একইভাবে এই সংখ্যাটা শেষে আছে 0, তাহলে এই সংখ্যাটি শেষে আছে 0, তাহলে এর বর্গের একক স্থানে কি হবে? 0-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0-এর সাথে 0 গুণ করলে হয় 0, তাহলে একক স্থানে হবে 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।